গত কদিন ধরেই আমরা সারা দেশে আওয়ামী লীগের কিছু তৎপরতা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই তৎপরতাগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে এবং কিছু কিছু তৎপরতার সঙ্গে আমরা একটু সহিংসতারও সম্পৃক্ততা দেখছি। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের এই তৎপরতা, যে দলটাকে সরকারিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এখন যাদের স্থগিত রাখা হয়েছে, যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার করা হবে বলে জানানো হয়েছে, সেই দলটার এই যে তৎপরতা, যা নাকি নিষিদ্ধ কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে, যারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা যাচ্ছে না কোথাও, এই যখন অবস্থা, তখন তার মধ্যেও আওয়ামী লীগের যে এই কর্মকাণ্ড, বিভিন্ন রকম ঝটিকা মিছিল, এগুলিকে সরকার আসলে কীভাবে হ্যান্ডেল করবে? জুন মাসের 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানেও আমরা দেখেছি সরকার সেটাকে নিয়ে নানা রকম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে, যা নাকি সরকারের দুর্বলতাকেই সারা দুনিয়ার কাছে প্রকাশ করে দিয়েছে। অনেকেই বলছিলেন যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে আবার ফিরে আসবে, আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে? যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে সেটা কি তাদের যে বর্তমান নেতৃত্ব, শেখ হাসিনার যে নেতৃত্ব, তাকে নিয়েই ফিরে আসবে? এর মধ্যে আবার শেখ হাসিনার একটা ঘোষণাও ছিল, তো উনি জানিয়েছেন যে উনি এই বছরের মধ্যে দেশে ফিরছেন। সেটাও কিন্তু আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে এক ধরনের নতুন অস্থিরতার জন্ম দিতে পারে বলে কেউ কেউ বলেছেন। তো এর মধ্যে জুলাই এসে গেল। জুলাই আন্দোলনের সময় যারা জড়িত ছিলেন এর সঙ্গে এবং যারা নিজেদেরকে সেই জুলাই আন্দোলনের সিপাহসালার বা সোল এজেন্ট হিসেবে দাবি করছেন, তাদেরও নানা রকম তৎপরতা আমরা দেখতে পেলাম। তারা সারা দেশে পদযাত্রা করবে, কোথাও কোথাও করতে যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু হচ্ছে। এর মধ্যে যে কথাটা আমার কাছে আজকের এই আলোচনার জন্য আমি এই বিষয়টা আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা কথাটা উল্লেখ করতে হয়। সেটা হলো যে আজকে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন ডক্টর জাহেদ-উর-রহমান, তিনি একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। সেটা হলো তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে তারা যে বিভিন্ন রকম মিছিল করছে, এ প্রসঙ্গে উনি বলেছেন যে তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। এই কথাটা কিন্তু আমিও বহুবার বলেছি, যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে, সেই আইনটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ধারণা আরও অনেকেই একটা কালো আইন বলবেন। মজার ব্যাপার হলো এই কালো আইনটা কিন্তু আওয়ামী লীগেরই তৈরি করা, নিজের আইনেই আওয়ামী লীগ ফেসেছে। আমি মনে করি এই ধরনের আইন থাকা উচিত না, কিন্তু সেই আইনটা আওয়ামী লীগ বিরোধী দলকে দমন করার জন্য তৈরি করেছিল এবং সেই আইনটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবার ব্যবহার করেছে এবং এই সরকার বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সেই ব্যবহারকে আইনগত বৈধতা দিয়েছে এবং তারাও সেটাই করছে। তো জাহেদুর রহমান সাহেব বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। এটুকু বলে ঠিক আছে, তারপরে উনি আরও কিছু কথা বলেছেন যেগুলো নাকি আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তিনি কি বলেছেন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। কথাটা খেয়াল করেন যে এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তো তারা একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর কি আর নিষিদ্ধ থাকবে না? বিষয়টা কিন্তু আপনি একভাবে ভাবেন, শোনার চেষ্টা করেন যে এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, এখন পর্যন্ত, তো আর একটু অপেক্ষা করতে হবে, তারপরে নিষিদ্ধ নাও থাকতে পারে। হ্যাঁ, কিভাবে না থাকতে পারে সেটা উনি জানিয়েছেন। উনি জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আওয়ামী লীগের ব্যাপারে যে মামলাটা হয়েছে সেই মামলার বিষয়ে তদন্ত চলছে এবং সেই তদন্তের পর বিচার হবে। বিচারে যদি দেখা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, তাহলে নিষিদ্ধ হবে এবং এই হওয়া না হওয়াটা পুরোপুরি আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষকে
শুনে সিদ্ধান্ত নেবে। এখন এটা খুব ভালো কথা, কিন্তু এখন আমার কথাটা হলো এক জায়গায়, সেটা হলো আদালত যে সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে, তাহলে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? এটা কিন্তু একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শুনানিটা হবে, যে যুক্তিতর্ক হবে, যে দুই পক্ষের যে কথাবার্তা হবে, সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? বিএনপির কোনো উকিল, অথবা জামাতের কোনো উকিল, নাকি এনসিপির কোনো উকিল? তিন দলেরই সমর্থক উকিল আছেন। এখন তারাই কি আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, নাকি আওয়ামী লীগের পক্ষের কোনো আওয়ামী লীগের মতবল, মানে আওয়ামী লীগকে সমর্থন করেন, এক ধরনের নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলেন, এমন কোনো উকিল অংশ নেবেন? যদি তেমন উকিল আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালে, তো সেই উকিলের মানে সেই আইনজীবীর নিরাপত্তা কে নিশ্চিত করবে? সামাজিকভাবে তাকে যে মবের শিকার হতে হবে না, সেটা কে নিশ্চিত করবে? কারণ মব তো চলছে। কোথাও একজন ছাত্রলীগের লোককে যদি আপনি পিটিয়ে ধরে নিয়ে যে থানায় নিয়ে যান, থানা তাকে ধরে নিচ্ছে, বলছে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বলে দিল। কিন্তু এটা তো আপনি আইন অনুযায়ী পারেন না। সে যদি ছাত্রলীগের স্লোগান না দেয়, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগের স্লোগান না দেবে, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের রাজনীতিটা না করবে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তো তাকে আপনি আটকাতে পারেন না। কিন্তু আটকানো কি হচ্ছে না? আপনারা প্রায়ই দেখবেন, যে কোনো নিউজে দেখবেন, প্রায়ই দেখবেন এই কথা বলা হয় যে অমুককে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আওয়ামী লীগের একজন সাবেক সভাপতি, তার এটাই অপরাধ, আর কোনো অপরাধ লাগবে না। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি ওখানে ঘটে, তাহলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত করতে, আওয়ামী লীগের রাজনীতিটাকে অবাধ করতে যে আইনজীবী আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাকে সামাজিক নিরাপত্তাটা কে দিবে? তাকে মবের হাত থেকে কে বাঁচাবে? রাষ্ট্রকে সে গ্যারান্টি দেবে? দিয়েছে এ পর্যন্ত? আইনজীবীদের দেখেন, একটা জিনিস দেখেন আপনারা, একটা লোক আওয়ামী লীগ করেন না, সে আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু সে হয়তো আইনজীবী। সে আইনজীবী যাকে নাকি আওয়ামী সমর্থক আইনজীবী বলা যেতে পারে। মানে একসময় তারা আওয়ামী লীগের যে প্যানেল ছিল, সেই প্যানেলে মানে আওয়ামী লীগ সমর্থক যে আইনজীবী সমিতি ছিল, হয়তো তাদের মেম্বার ছিল অথবা তাদের সমর্থক ছিল। এই অপরাধে আইনজীবীরাই, বিএনপি এবং জামাতের আইনজীবীরা, ওনাদেরকে নির্বাচন পর্যন্ত করতে দেয় নাই, সুপ্রিম কোর্ট বারেও দেয় নাই, বিভিন্ন জেলা বারেও দেয়নি। তো ওনারা তো আইন বুঝেন, ওনারা তো আইন মানেন। ওনারা যখন ওদের ব্যাপারে এরকম আচরণ করেছেন, তাহলে সে তাদের ব্যাপারে আপনার যখন নাকি মূল দল নিয়ে আলোচনা হবে, তখন কী অবস্থাটা ধারণ করবে? এর ব্যাখ্যাটা কি? এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা জেনেছি এর মধ্যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন, তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অলরেডি তদন্ত, ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে তারা তদন্ত করছে। এখন সেই তদন্ত করে তারা কি পাবে না পাবে সেটা তারা ট্রাইব্যুনালকে জানাবে এবং তার উপর ভিত্তি করে এই মামলা চলবে। একটা জরুরি প্রশ্ন, সেটা হলো এই মামলা কতদিন চলবে? দেখুন, কতদিন চলবে এই জিনিসটা জরুরি এই কারণে যে যদি মনে করেন এটা 3 বছর চলে, তো বলা হয়েছে যে যতদিন মামলা চলবে ততদিন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অতটুকু ধৈর্য ধারণ করবে? যেভাবে জাহিদুর রহমান বলছেন একটু অপেক্ষা করেন, সেই একটুটা কি 3 বছর নাকি 4 বছর? এই একটু অপেক্ষাটার মানে আপনার স্থায়িত্ব কতদিন? যদি 3 বছর হয় তাহলে সেটাকে আর একটু বলা যাবে? এখন জাহিদ সাহেব যখন বলেন একটু অপেক্ষা করেন, তখন আমি ধারণা করি হয়তো সেই জিনিসটা দ্রুতই হবে। এবং আমার যেন সব মিলিয়ে কেন যেন মনে হয় যে বোধহয় এই জিনিসটা একটু দ্রুতই হবে। কেন মনে হয় সেটাও বলি। যেমন ধরুন, সরকারের অ্যাটিচিউডটা কিন্তু আমি একটু একটু টের পাচ্ছি। এটা জাহিদুর রহমান সাহেবের কথায় যেমন টের পেলাম, 2 দিন আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এ সংক্রান্ত একটা বক্তব্য দিয়েছেন
যেমন উনি যে জুলাই জাতীয় সম্মেলন যেটা হয়েছিল কদিন আগে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে উনি বলেছিলেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, অন্যরাও দাবি করেছেন, তদন্ত হচ্ছে, ইনশাল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। খুব ইতিবাচক দিক, কিন্তু বিচার মানেই কিন্তু ফাঁসি না। বিচার মানে অনেক সময় বিচারের মাধ্যমে অনেক সময় বেকসুর খালাসও পেয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে যদি আমি যদি বলি আমার কথাটা, আমি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আমি আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, তাহলে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি মনে করি যে রাজনৈতিক দল যখন খারাপ আচরণ করে, সেটা দলের যে ওই সময়ের নেতৃত্ব, সেটা নেতৃত্বের ভুলের কারণে তারা খারাপ আচরণ করে। সারা দুনিয়ায় এই কারণে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতৃত্বের পরিবর্তনটা আসে, কেন এই কারণে আসে, এদের আচরণটা ঠিক ছিল না, এই জন্য আসে। তো এখানে তো যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা তো আওয়ামী লীগের যে নেতৃত্ব তারা করেছে। আওয়ামী লীগ জিনিসটা কি? আওয়ামী লীগ আর শেখ হাসিনা কিন্তু একটা, আওয়ামী লীগ আর ওবায়দুল কাদেরও কিন্তু এক না। ওবায়দুল কাদের মানেই আওয়ামী লীগ, বিষয়টা তা নয়। ওবায়দুল কাদের হলো আওয়ামী লীগের একটা নেতৃত্ব, শেখ হাসিনা আওয়ামী লীগের একটা নেতৃত্ব। তো আওয়ামী লীগকে ব্যবহার করে যত লোক অন্যায় করেছেন, যত লোক খুন করেছেন, গণহত্যা করেছেন, যত লোক অপরাধ করেছেন, যত লোক লুটতরাজ করেছেন, এদের সবাইকে ওই অপরাধের কারণে বিচার করতে হবে। এই বিচারটা আমি দাবি করি। কিন্তু তার মানে আপনি দলটাকেই বলবেন যে এই দলটাকে আপনি তখনই করতে পারবেন যখন নাকি দলের গঠনতন্ত্রে সেই ধরনের কোনো কথা থাকবে। যদি দলের গঠনতন্ত্রে থাকে যে অমুককে অমুককে এই দল বলছে, এই দল সিদ্ধান্ত নিয়েছে, অমুককে অমুককে আমার প্রতিবাদ করে তাকে গুলি করে মেরে ফেলা হবে, যদি এই ধরনের কোনো গঠনতন্ত্রে লেখা থাকে, তখন দলের দায়। আর তা না হলে দলের যারা নেতৃত্বে থাকে তাদের দায়। এই জিনিসটা যদি থাকে, তাহলে আমার মনে হয় যে প্রকৃত বিচারটা হবে। আমি আশা করব তারা কিভাবে বিচার করবেন না করবেন। আমি কেবল একটা কথা বলি, অনেকেই বলেন, নানা ধরনের উদাহরণ দিয়ে বলেন যে দল একবার বিতাড়িত হয়, যে দল একবার জনগণ যে দলকে প্রত্যাখ্যান করে, সেই দলের ফিরে আসার ঘটনা সাধারণত নাই। কিন্তু এটাও কিন্তু সত্য, যখন কোনো ক্ষমতাচ্যুত দল আবার ফিরে আসে, সেটা যতটা না নিজের শক্তিতে আসে, তার চেয়ে বেশি আসে যে পরবর্তী সময় যে সরকার ক্ষমতায় থাকে তাদের দুর্বলতার কারণে। আজকে আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা হতোই না। আজকে আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে মিছিল করার সুযোগ সাহসী পেত না, যদি অন্তর্বর্তীকালীন সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারত। তারা তা পারেনি, এবং তারা এতটাই খারাপ চালিয়েছে, তারা এতটাই দুর্নীতিপরায়ণ ছিল যে ওনাদের আমলেই লোকে আওয়ামী লীগ সম্পর্কে বলেছে যে আগেই ভালো ছিল। এটা আমি নিজে শুনেছি, বলেছে, আপনারাও শুনেছেন। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের ফিরে আসার প্রাথমিক কাজটা করে দিয়ে গেছে। এখন বর্তমান সরকার যদি সুশাসন কায়েম করতে পারে, মানুষের অর্থনৈতিক অবস্থার একটা সমাধান করতে পারে, ভালো করতে পারে, মানুষ যদি স্বস্তিতে থাকে, মানুষের মনে করেন যে বিদ্যুৎ, তেল, গ্যাস এটসেট্রা, এগুলি মানে দ্রব্যমূল্য, এগুলির ব্যাপারে মানুষ যদি স্বস্তিতে থাকে, যদি মুদ্রাস্ফীতি কমে, মূল্যস্ফীতি কমে, যদি এগুলো হয়, তাহলে দেখবেন এই সমস্ত ঝটিকা মিছিল সরকারকে বিব্রত করতে পারবে না।